হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন ধরে খুব কাছে পিঠে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়ি। কাছে পিঠে বলতে ভাবলাম মেয়ে অনেকদিন ধরেই বলছে মামাম চলো না পাকুড়িয়ার হনুমানজির মন্দির থেকে ঘুরে আসি। তাই ভাবলাম আজ তাহলে বেরিয়ে পড়ি, আমার সোনা মাটাকে একটু দর্শন করিয়ে নিয়ে আসি পাকুড়িয়ার হনুমানজির মন্দির। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও। সবাই মিলে বেরিয়ে পড়লাম কলকাতার বুকে এক টুকরো রাজস্থানকে দেখার জন্য। চলো শুরু করা যাক আজকের ব্লগটা, সঙ্গে থাকো। এই যে আমার ছোট্ট রান রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। বাবা তুমি কি দেখছো? কোনটা? এটা বুম গাড়ি? তুমি উঠবে? হ্যাঁ বাবা। ও বাবা, এদিকে দেখো, এদিকে দেখো, তুমি উঠবে? কি গো? এই যে আমার ছেলে এখন ওর বাবার বাইকে উঠবে বলে ছটফট করছে। এই যে কোনটা 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 তোমার পছন্দ? সবাই চলে গেল, ভাইয়াও এসছে আমাদের সাথে ঘুরতে যাবে বলে। এই যে ওর বাবাকে টাটা করছে, যে উপরে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার ছেলেও রেডি হয়ে যাবো। চলো দিদি, এ কই ওকে হানা না। এই সব বেরিয়ে পড়ছে টুকটুক করে একে একে। বাড়ির সবাইকে টাটা করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। অনেকটা পথ যেতে হবে, তাই বাড়ি থেকে আমরা টোটো ধরে নিলাম। টোটো করে আমরা যাব বম্বে রোডে, বম্বে রোড থেকে আমরা ধরবো বাস। আমরা সবাই বাসে উঠে পড়েছি, বাসে করে যেতে হবে মিনিট 40। তারপরেই আমরা পৌঁছে যাব পাকুড়িয়া সালসার ধাম হনুমানজির মন্দিরে। বাসের মধ্যে আমরা সবাই তখনও সিট পাই না, দাঁড়িয়ে আছি। আর আমার কুট্টু বাবা আমার কোলে বসে আছে। তারপর সবাই যে যার মতন সিট পেয়ে গেছি। তারপর চললাম বাইরের প্রকৃতি দেখতে দেখতে এক টুকরো রাজস্থানকে দেখতে। বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেল, আমরা বাস থেকে নেমে পড়েছি। এরপর মিনিট সাথে হাঁটা পথ। তোমরা যখন পাকুড়িয়া সালসার ধাম হনুমানজির মন্দিরে আসবে, যেখান থেকেই আসো না কেন, তোমরা এসে সলপে নামবে। সলপ থেকে টোটো আসে, টোটোয় করে মিনিট 10 টাইম লাগবে। আর যদি তোমরা ট্রেনে আসতে চাও, আমতা লোকাল ধরবে। আমতা লোকাল ধরে তোমরা কোনা স্টেশনে নামবে। কোনা স্টেশন থেকে টোটো আছে, টোটো 20 টাকা করে নেয়, তোমাদের পাকুড়িয়া সালসার ধাম মন্দিরে পৌঁছে দেবে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরে প্রবেশ করার পরে বাঁ হাতে পড়বে জুতো রাখার ব্যবস্থা, ওইখানে জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে মন্দিরের দুয়ার, দুয়ারটা দেখো কত সুন্দর কারুকার্য করা। মেন যে বড় গেট, তার দুপাশে দুটো গেট আছে, একটা হচ্ছে প্রবেশ পথ, একটা হচ্ছে বাহির পথ। এই যে মেন প্রবেশ পথ, তার যে কারুকার্য সত্যি দৃষ্টি আকর্ষণ করে। যারা দমদম বা ডানলাপের ওই সাইড থেকে আসবে, তারা হচ্ছে কোনা বাস স্টপেজ বা পাকুড়িয়া বাস স্টপেজে নামতে পারো। পাকুড়িয়ায় নামলে হাঁটা পথে পৌঁছে যাবে, আর কোনায় নামলে টোটোয় করে আসতে হবে। মন্দিরে ঢুকতেই ডান দিকে পড়বে একটা ধাবা, ওখানে নানা রকম স্ন্যাক্স পেয়ে যাবেন আপনারা। তারপরেই পড়বে অফিস, তারপরেই পড়বে ধনীকুণ্ড। এই ধনীকুণ্ডের একটা দারুণ ইতিহাস আছে, ভিডিওটা দেখতে দেখতে সেখানেই আমি ইতিহাসটা শোনাবো। মন্দিরের এই সুন্দর রূপ দেখে চোখ দুখানা জুড়িয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় মন্দিরের লাইটিং দেখতে খুবই ভালো লাগে। আর এইখানে আমার বাবা ঘুরতে এসে তো বেজায় খুশি। এই গেটটাকে মনে করেছে এটাই বোধহয় ঢোকার গেট, তাই গেট থেকে তো ওকে সরানোই যাচ্ছে না। গেটটা খোলার জন্য ও ছটপট করছে। আমার বাবা ঘুরতে বেরিয়ে এতটাই খুশি যে খুশিতেও নাচতেই শুরু করে দিয়েছে। দিদি যখন দেখলো ভাইকে কোনোভাবে সরানো যাচ্ছে না, তখন দিদি ভাইয়ের হাতটা ধরে নিয়ে টুকুর টুকুর করে এগিয়ে চললো। সঙ্গে যোগ দিল দিদি আর ভাইয়ের একমাত্র দাদা। দিদি ভাই আর দাদা ভাইয়ের হাত ধরে আমার ছোট্ট রায়ান চললো ঈশ্বরের দর্শন করতে। পাকুড়িয়া সালাসার মন্দিরে সকালের থেকে বিকালবেলা ঘুরতে আসাটা বেশি ভালো, কেননা বিকালবেলা এই লাইটের আলোয় মন্দিরের রূপটা একটু আলাদা অন্যরকমই লাগে। আর গরমকালে বিকালবেলা ঘুরতে আসার জন্য এটা হচ্ছে বেস্ট জায়গা। রাজস্থানের চুরু ডিস্ট্রিক্টে সালাসরে যে মেন হনুমানজির মন্দির আছে, সেই হনুমানজির মন্দিরের আদলে এই পাকুড়িয়াতে এই হনুমানজির মন্দিরটা বানানো হয়েছে। একদম সেম টু সেম একই রকম। আর এই মন্দির তৈরি করতে যত পাথর, তারপর মন্দির তৈরিতে যেসব মিস্ত্রিরা লেগেছে,
সবই আনা হয়েছিল রাজস্থান থেকে। এইখানে সেই প্রসাদের কাউন্টার থেকে প্রসাদ কিনে নিল। আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই প্রসাদের কাউন্টারের পাশেই রয়েছে আর একটা কাউন্টার। মানে এই মন্দিরে ঢুকতে গেলে কিছু নিয়ম কানুন আছে, যেমন হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না, এই মন্দিরে প্রবেশ করতে গেলে ফুল প্যান্ট পরে ঢুকতে হবে। সে যে কোনো পোশাকই হোক না কেন, ফুল পোশাক চাই, হাফ পোশাক পরে ঢোকা যাবে না। হাফ পোশাক পরে এলে এখানে ফুল প্যান্ট দিয়ে দেওয়া হয়, সেই ফুল প্যান্ট পরে মন্দিরে প্রবেশ করতে হয়। সেই কাউন্টারটাই প্রসাদ কাউন্টারের পাশে রয়েছে। মন্দির দর্শন হয়ে গেলে ফুল প্যান্টটা আবার ওইখানে জমা করে দিয়ে যেতে হবে। আমার বাবা গুটি গুটি পায়ে মন্দিরে উঠছে প্রভুর দর্শন করার জন্য। আমরা সবাই খুব আগ্রহের সাথে উপরে উঠছি ঈশ্বরের দর্শন করার জন্য। কিটা বাবা মন্দিরে উঠতে উঠতে একটু আমাদেরকে টাটা করে দিল। এই মন্দিরটি হচ্ছে দ্বিতল বিশিষ্ট মন্দির। উপরের তলায় রয়েছে হনুমানজি, রামজি, মা সীতা, লক্ষ্মণ, রাধাকৃষ্ণ, গণেশ ঠাকুর, আরো অনেক দেবতা, নারায়ণ, লক্ষ্মী। আর নিচের তলায় রয়েছে হনুমানজির বাল্যরূপ। উপরে উঠেই দেখি কিনা মন্দিরের অপরূপ কারুকার্য, এত সুন্দর কাজ মন্দিরের দেওয়ালের গায়ে, দেখে মন ভরে যায়। এইরকম অপরূপ সুন্দর মন্দির রাজস্থানে দেখতে পাওয়া যায়, পুরো উত্তর ভারতটাতেই দেখতে পাওয়া যায়। আমাদের কলকাতার বিড়লা মন্দিরেও কিন্তু এরকম সুন্দর হাতের কাজ দেখতে পাওয়া যায় মন্দিরের গায়ে। তোমাদের একটা জিনিস বলে রাখি, মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ফটো তোলা বা ভিডিও রেকর্ডিং করা কিন্তু নিষিদ্ধ। আমরা মন্দিরের ভিতরে রেকর্ডিং করেছি এখানে কর্তৃপক্ষের কাছে পারমিশন নিয়ে। তোমরাও যদি কেউ ভিডিও করতে চাও বা ফটো তুলতে চাও, অবশ্যই কর্তৃপক্ষের কাছে পারমিশন নিয়েই করবে। মন্দির কর্তৃপক্ষ অনুমতি দিলে অবশ্যই তোমরা মন্দিরের ভিতরে ভিডিও রেকর্ডিং করবে বা ফটো তুলবে। এখানে আমরা হনুমানজিকে যেই রূপটা দেখতে পাই সেটা হচ্ছে গোপদারি নিয়ে। আসলে সন্ন্যাসী মহারাজ মোহনদাসজিকে হনুমানজি এই রূপে দর্শন দিয়েছিলেন ওনার ভক্তিতে খুশি হয়ে। এটা দেশের একটাই মাত্র মন্দির যেখানে আমরা হনুমানজিকে গোপ আর দাড়ির সাথে দেখতে পাই। রাজস্থানে সালাসার হনুমানজির মন্দিরে প্রথম আর প্রধান পুরোহিত ছিলেন কিন্তু সন্ন্যাসী মহারাজ মোহনদাসজি। পাকুড়িয়া সালাসার মন্দিরে সকল পুরোহিতদের কিন্তু রাজস্থান থেকেই আনা হয়েছে। আর এখানের পুজোর টাইমও কিন্তু মেন যে সালাসার মন্দির রাজস্থানে, সেই সালাসার মন্দিরের টাইম অনুযায়ী কিন্তু পুজো হয়। এখানে মঙ্গল আরতি হয় ভোর 5:30টায়, সন্ধ্যা আরতি হয় 6:15, আর রাত্রির 8:30টার সময় হয় শয়ন আরতি। মন্দিরের গর্ভগৃহটা রূপোর তৈরি, আর হনুমান চল্লিশাটাও রূপোর ওপরে খোদাই করে লেখা। এবার আপনাদেরকে এই মন্দিরটা সম্পর্কে একটু বলি। এই মন্দিরটা রাজস্থানের চুরু ডিস্ট্রিক্টের সালাসার শহরে অবস্থিত। উত্তর ভারতে এই মন্দিরটা বালাজির মন্দির হিসাবে খ্যাত। এই মন্দিরটা কিন্তু রাজস্থানে খুব বিখ্যাত এবং নামকরা একটা মন্দির। এই সালাসার মন্দিরে হনুমানজির রূপটা কিন্তু একটু অন্যরকম। এখানে হনুমানজির কিন্তু গোপদারি রয়েছে। এই সালাসার মন্দিরের আদলেই কিন্তু হাওড়ার পাকুড়িয়াতে এই যে হনুমানজির মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা কিন্তু নির্মিত হয়েছে 2018 সালে। এখানেও কিন্তু রাজস্থানের সালাসার মন্দিরের মতন এখানেও সেম টু সেম হনুমানজির মূর্তি আপনারা দেখতে পাবেন। এই মন্দিরটা হনুমানজির মন্দির অবশ্যই, কিন্তু হনুমানজির আরাধ্য দেবতা ভগবান শ্রীরাম। হনুমানজির মন্দিরে ভগবান শ্রীরাম থাকবে না তা আবার কখনো হয়? ওই জন্য মন্দিরের সব থেকে উপরে আপনারা দেখতে পাবেন ভগবান শ্রীরামকে। এখানে ভগবান শ্রী রামচন্দ্র, সীতা মা, লক্ষ্মণ আর রাধাকৃষ্ণ আর গণপতি বাবারও পুজো হয়। সকাল সন্ধ্যা 2 টাইমই মন্দিরে পুজো হয়। আপনারা চাইলে 2 টাইমই মন্দিরে এসে পুজো দিতে পারেন। মঙ্গলবার দিনটা আমরা সবাই জানি সেটা হনুমানজির বার। মঙ্গলবার দিনে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এখানে মন্দিরের দেওয়ালে আপনারা প্রচুর সংখ্যক হনুমানজির মূর্তি দেখতে পাবেন। আর তাছাড়াও দেওয়ালেতে রামায়ণের অনেক কাহিনী আপনারা দেখতে পাবেন। এছাড়াও মন্দিরের দেওয়ালে আরো অনেক নানান রকম দেব দেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন, যেগুলো আপনাদের খুব দৃষ্টি আকর্ষণ করবে। উপরে আমাদের সকল দেবতার মূর্তি দর্শন করা হয়ে গেছে এবং মন্দিরের সুন্দর কারুকার্য দেখে মন অভিভূত হয়ে গেছে। এরপর মন্দির থেকে বেরিয়েছে আমরা নিচের তলায় যাব। নিচের তলায় আছে হনুমানজির বাল্যরূপ। সেই বাল্যরূপে দর্শন করতে আমরা ঢুকবো। এই মন্দিরে এলে মন্দিরের চারপাশের কারুকার্য দেখতে দেখতে সময় যে কখন পার হয়ে যায় বোঝাই যায় না। মন্দির দর্শন করতে করতে কখন যে রাত্রি 8টা বেজে গেছে তার টেরটাও পেলাম না। ঠাকুরের তো এবার শয়ন আরতির টাইম হয়ে গেছে, তাই ঝটপট নিচে আসলাম। নিচে এসে হনুমানজির বাল্যরূপে দর্শন করে এবার রওনা দেব বাড়ির পথে। এখানে লিফটেরও সুব্যবস্থা রয়েছে। আসলে যারা বয়স্ক মানুষ বা যাদের পায়ের সমস্যা আছে
তারা তো এতটা সিঁড়ি অতিক্রম করে আর ওপরে উঠতে পারবে না, তাদের জন্য একদম লিফটের সুব্যবস্থা রয়েছে, যাতে ভক্তদের প্রভুর দর্শন করতে কোনো না অসুবিধা হয়। আর নিচে রয়েছে হনুমানজির বাল্যরূপ, এখানে হনুমানজির বাল্যরূপের পুজো করা হয়। উপরে আমরা হনুমানজির এক রূপের দর্শন করে এলাম, নিচে আবার আরেকটা রূপের দর্শন করছি আমরা। এখানে আমরা হনুমানজির দুটো রূপের দর্শন করতে পারি। এখানে হনুমানজির যে বাল্যরূপের এই চিত্রটি রয়েছে, এই চিত্রটি দেখলে মন ভরে যাবে, মনে হয় যেন দু চোখ ভরে শুধু দেখেই যাই আমাদের প্রিয় হনুমানজিকে। মন্দিরের নিচের ভাগেও উপরের ভাগের মতন নানান রকম কারুকার্য করা রয়েছে, দেখলে চোখ মন জুড়িয়ে যাবে। আর এই উপরে যে ঝাড়বাতিটাও অপূর্ব দেখতে। 3 ভাই বোন মিলে ভালোভাবে ঘুরে মন্দির দর্শন করছে। মন্দিরের গায়ে খোদাই করা প্রতিটা কাজ ওরা নিপুণ ভাবে দর্শন করছে, তার সাথে দেবতার দর্শনও মন ভরে করছে। এখানে ভক্তরা মানসিক করে, মানসিক পূরণ হয়ে যাওয়ার পরে ভক্তরা হনুমানজিকে নারকল দিয়ে পুজো দিয়ে যায়। আর এইখানেই রয়েছে সেই ধনী মণ্ডপ। এই ধনী মণ্ডপের ইতিহাস হলো, রাজস্থানে মেন যে সালাসর হনুমানজির মন্দির, সেইখানে সন্ন্যাসী মহারাজ মোহনদাসজি এই ধনীটা জ্বালিয়েছিলেন 300 বছর আগে। আর ওইখান থেকেই আগুন নিয়ে আসা হয়েছে এইখানের মন্দিরে জ্বালানোর জন্য। কাকুরিয়া সালাসর মন্দির 2018 যখন প্রতিষ্ঠিত হয়, সেই দিন থেকেই এই ধনীটা জ্বলছে। এইখানে ধনী মণ্ডপের আর একটা বিশেষত্ব হলো, এইখানের কিন্তু আগুন কখনো নেভে না, আগুন কিন্তু বছরের পর বছর এইভাবেই জ্বলে যাচ্ছে। আর মান্যতা আছে, এই ধনীর বিভূতি লাগালে অনেক পুরানো রোগও সেরে যায়। মন্দির দর্শন খুব ভালোভাবেই হলো। এবার আমরা রওনা দিলাম বাড়ির পথে। যাই হোক, মন্দির থেকে তো বেরোতেই ইচ্ছা করছিল না, কিন্তু বাড়ি তো যেতেই হবে, তাই বাড়ির পথে রওনা দিলাম আমরা সবাই। আকাশটাও কেমন মুখটা গম্ভীর করে আছে, হয়তো এবার বৃষ্টি নামলো বলে। অনেকটাই পথ যেতে হবে, আমরা টোটোয় উঠে পড়েছি। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, বিদ্যুৎও চমকাচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা সবাই আনন্দ করে বাড়ি ফিরি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও। দাদা এখানে ব্যস্ত হয়ে পড়েছে ভাইকে ভাইয়ের পছন্দের জিনিস দেখানোর জন্য। রাত্রিবেলা বাড়ি ফিরে দেখি সে এক দুর্যোগ, বাপি হাত ভেঙে ফেলেছে। সেই সময় রাত্রিটাও অনেক হয়ে গিয়েছিল, কিছু তো আর করার ছিল না। হাতটা কোনো রকম ক্রেপ ব্যান্ডেজ লাগিয়ে রাতটা পার করেছিল। সকাল হতে না হতেই সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে। এক্সরে করার পর দেখা গেল হাতটা ভেঙে গেছে। তারপর প্লাস্টার করে বাবা ফিরল আমার বাড়ি। তোমাদের সঙ্গে আমার বাবার এই দুর্ঘটনাটা শেয়ার করার একটাই কারণ, এত কষ্টের মধ্যে আমার বাবার মুখে মৃদু হাসিটা দেখো, যেটা সব কষ্টকেই ভুলিয়ে দেয়। আমাদের জীবনটাও তাই, আমাদের জীবনে যত দুর্যোগই আসুক না কেন, সেটা যদি আমরা হাসি মুখে পার করে দিই, এই দুর্যোগটা দুর্যোগ বলে মনেই হয় না। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখি এদিকে এদিকে